Hello everyone, welcome to CRP Academy. CRP একাডেমিতে আমি পবন সাহা তোমাদের ম্যাথ ও রিজনিং এর মেন্টর আরো একবার আমাদের রাত 8টার ইউটিউব ক্লাসে সকলকে স্বাগত জানাই। তো এই মুহূর্তে তোমরা যারা যারা উপস্থিত রয়েছো অবশ্যই কিন্তু আমাদের এই ক্লাসটাকে খুব ভালোভাবে ফলো করো। দেখো তোমরা কোথায় কি কি কোয়েশ্চেন্সে আটকে যাচ্ছ বা কোন কোয়েশ্চেন্স গুলো তাড়াতাড়ি করে নিতে পারছো। বেসিক্যালি গোটা ক্লাসটাকে ফলো আপ করলেই বুঝতে পারবে যে আমাদের আগামী দিনে পুলিশের পরীক্ষাগুলোতে কোন টাইপের কোয়েশ্চেন্স গুলো আসবে বা কোন কোয়েশ্চেন্স গুলো তোমরা আরো বেশি বেশি করে করার চেষ্টা করবে। তোমাদের জন্য বলে রাখি আমাদের সিআরপি একাডেমি পেইড ব্যাচ কোর্সে খুব ইম্পর্টেন্ট একটা প্র্যাকটিস ব্যাচ চলছে, যেটা অলরেডি দুটো ব্যাচ কভার হয়ে গেছে। আমরা এটা 3 নম্বর ব্যাচ লঞ্চ করছি বা লঞ্চ করেছি। প্রচুর স্টুডেন্ট ভর্তি হচ্ছে, যার জন্যই আমরা এই 3 নম্বর ব্যাচটাকে আরো মানে নতুন ভাবে নিয়ে আসছি। বেসিক্যালি তোমরা যারা ইন্টারেস্টেড রয়েছো, যারা মনে করছো খুব কম ফিজের মাধ্যমে 249 টাকার মাধ্যমে তোমরা আমাদের এই কোর্সে জয়েন করবে, ইন্ডিপেন্ডেন্স ডে অফার হিসেবে সুন্দর করে তোমরা এখানে সুন্দর করে জিকে, ম্যাথ, রিজনিং, ইংলিশ সমস্ত কিছু তোমরা কিন্তু করে নিতে পারবে। ঠিক আছে, ক্লাসটা শুরু হচ্ছে আগামী 14th of August থেকে। তোমরা যারা যারা ইন্টারেস্টেড রয়েছো, বারবার করে বলছি, প্র্যাকটিসটাই হচ্ছে আমাদের কম্পিটিটিভ এক্সামের সবচেয়ে বড় কথা। কে কতটা জানলো, মানে কে কতটা কোন টপিকের উপরে বেশি ডিটেলসে গেল, তার চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কে ওই টাইপের কোয়েশ্চেন্স গুলোকে বারবার করে প্র্যাকটিস করেছে। সিমিলারলি আমরা কিন্তু সাইড ওয়াইজ আরো একটা 50 দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করে রেখেছি কলকাতা পুলিশের কনস্টেবলের প্রিলিমিনারিকে টার্গেট করে। সেখানে তোমরা অবশ্যই ইংলিশটা পাবে না, কারণ আমাদের কনস্টেবল প্রিলিমিনারিতে ইংলিশটা নেই কলকাতা পুলিশের পরীক্ষাতে। তাই সেখানে আমরা জিকে, ম্যাথ এবং রিজনিংটা তোমাদের জন্য নিয়ে এসেছি, এবং অবশ্যই এই দুটো কোর্সেই আমি কিন্তু ম্যাথস এবং রিজনিং পার্টটা দেখছি। তো তোমরা নিশ্চিন্ত মনে দায়িত্ব সহকারে তোমরা আমাদের এই কোর্সে জয়েন করতে পারো। ক্লাসটা অবশ্য শুরু হয়েছে, তবে তোমরা কিন্তু যারা ভর্তি হবে তারা একেবারে প্রথম থেকেই ক্লাসটা পাবে, একদম চিন্তা করবে না। যারা যারা ইন্টারেস্টেড রয়েছে ভর্তি হবার জন্য আমাদের 9647553612 এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও, হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো। এবং তাছাড়াও আমাদের বিস্তারিত এই ডিটেলস গুলো সম্বন্ধে সমস্ত কিছু কিন্তু আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তো চলো শুরু করা যাক। কলকাতা পুলিশের এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের ম্যাথসের প্র্যাকটিস সেট নাম্বার 39, 39 নম্বর সেটটি হতে চলেছে। দায়িত্ব সহকারে আজকে দেখো তোমরা কে কতটা কোয়েশ্চেন্স তোমরা কভার করতে পারছো। ফার্স্ট কোয়েশ্চেনটা দেখে নাও। আমরা দেখতে পাচ্ছি একটা অ্যাভারেজের কোয়েশ্চেন রয়েছে, একটু দেখো ভালো করে। একজন ক্রিকেটারের বোলিং গড়, নট ব্যাটিং গড়, এখানে কি বলেছে, বোলিং গড় প্রতি উইকেটে 12.4 এবং সে 26 রানে 5টি উইকেট নেয়। এর ফলে তার উইকেট প্রতি গড় 0.4 কমে যাচ্ছে। শেষ ম্যাচ পর্যন্ত সে কতগুলি উইকেট নিয়েছিল? শেষ ম্যাচ পর্যন্ত সে কতগুলি উইকেট নেয়? কিভাবে করা যেতে পারে? তো যেটা জিজ্ঞেস করেছে সেটাকে তুমি ধরে নাও এক্স। এক্স হলে অনেকটা অঙ্কটা সহজ হবে। ঠিক আছে, যেটা বের করতে দিয়েছে, ধরো শেষ ম্যাচ পর্যন্ত সে ধরে নাও এক্স খানা উইকেট নিয়েছে। ঠিক আছে, এবার তার অ্যাভারেজ কত আছে? 12.4। তাহলে নাও 12.4। আরেকটা বলা হয়েছে কি, যে আরেকটা কথা বলা হয়েছে যে সে 26 রানে 5টি উইকেট নিচ্ছে, যার ফলে সে উইকেট প্রতি 0.4 রান কমে যাচ্ছে। কখন? যে সে লাস্ট ম্যাচে যেটা রান করছে, মানে সে লাস্ট ম্যাচে যেটা বল করছে। তাহলে ব্যাপারটা কি এসে দাঁড়ালো, যে 12.4 যেটা তার অ্যাকচুয়ালি অ্যাভারেজ ছিল, তার সাথে এবার আমি তো এক্সটা ধরেছি শেষ ম্যাচ পর্যন্ত, তাহলে আমি এক্স মাইনাস 5টা ধরে নেবো, যেহেতু আমার 5টা উইকেট লাস্ট ম্যাচে নেওয়া হয়েছিল। আর সাথে লাস্ট ম্যাচে কত রান দিয়েছে? 26 রান। তাহলে 26 রানটাকে অ্যাড করো। কটা উইকেট নিয়েছে, বা বেসিক্যালি তুমি দেখতে পাচ্ছ এটা যদি অ্যাভারেজ বের করতে যাই তাহলে আমি এখানে সিম্পলি এক্স দিয়ে ভাগ করে দেবো। এটা ইজিক্যাল টু কত হবে? 12.4 থেকে 0.4টা বাদ দিয়ে দেবো। আমি এখানে করে দিচ্ছি 12। হলো, একটু ক্যালকুলেশন করা যাক। তুমি এখানে দেখতে পাচ্ছ এক্স এক্স ক্যান্সেল, মানে গুণটা হয়ে যাবে। এক্স তাহলে কত হলো? 12x, আর এখানে কত হলো? 12.4x। মুখে মুখে করা যেত, বাট আমি এখানে দেখিয়ে দিচ্ছি। আর এখানে 12.4 মাইনাস, মানে 12.4 ইন্টু 5 কত হবে? 5 বারং 60, আর ওদিকে 5 4 20, মানে 2, মানে মাইনাস 62 আর প্লাস 26 ইজিক্যাল টু কত হবে? 0 হবে, কারণ আমি এখানে 12 আর এই এক্সটাকে গুণ করে 12x করে মাইনাস করে দিয়েছি।
তাহলে আমি একবারে করছি 0.4x ইকুয়াল টু কত হবে -62 + 26, সেটা কিনা ডান দিকে চলে যাবে। 62 26 এর ডিফারেন্স হচ্ছে 36, তাহলে -36 ডান দিকে চলে গেল 36। তাহলে x এর ভ্যালু কত হলো? সুন্দর করে অ্যানসার করে দেবো। x এর ভ্যালু হচ্ছে তোমার বেসিক্যালি 4 9 36, পয়েন্ট আছে বলে 90 হয়ে গেল আনসার। মানে কি যে লাস্ট ম্যাচে সে মানে লাস্ট ম্যাচ পর্যন্ত খেলে সে কি করেছে 90 খানা উইকেট নিয়েছে। আনসার করে দাও, অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট একটা কোশ্চেন দিয়েছি এবং এই কোশ্চেনটা কিন্তু বারবার করে প্রিভিয়াস ইয়ারে দিয়েছে, বারবার করে। তোমরা যারা যারা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ফলো করো তাহলে বুঝতে পারবে এই কোশ্চেনটা। তিনটি সংখ্যার বর্গের যোগফল কত আছে 138, অনেকবার করিয়েছি, বিভিন্ন মকেও দিয়েছি। এতটা ইম্পর্টেন্ট এই কোশ্চেন বা এই টাইপের কোশ্চেন গুলো। যাদের দুটি করে সংখ্যার গুণফলের যোগফল কত 131 রয়েছে, তারা তিনটি সংখ্যার তিনটি সংখ্যার বর্গের যোগফল যদি 138 হয়, তুমি তিনটাকে এইভাবে লেখো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, সেটা কত হবে 138। এন্ড দেন তারপর আরেকটা কথা বলেছে, সেটা কি ab প্লাস bc প্লাস ca, দুটো দুটো করে গুণ করেছে এবং সেটাকে যোগ করে কত বলছে 131। চেয়েছে কি তিনটি সংখ্যার যোগফল, দ্যাট ইজ a প্লাস b প্লাস c বের করতে দিয়েছে। বাট a প্লাস b প্লাস c একবারে বের করা হবে না, এখানে আমি হোল স্কয়ার ফর্মুলায় ফেলবো। তাহলে কি হবে, এটা তোমরা সকলেই জানো যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস twice into ab plus bc plus ca, এটা একদম বেসিক ফর্মুলা। a স্কয়ার b স্কয়ার c স্কয়ারের ভ্যালু কত 138, আর এখানে twice of ab plus bc plus ca এর ভ্যালু কত 131। জাস্ট গুণ করে যোগ করে দাও, এখানে 262 আর ওখানে 138, তাহলে কত হবে 400। তাহলে a plus b plus c কত হবে, জাস্ট রুট ওভার হয়ে যাবে, কত হবে 20। তাহলে অ্যানসার করে চলে আসো অপশন এ, তিনটি সংখ্যার যোগফল কত হলো 20 ইজ দ্য রাইট আনসার। তিনটি সংখ্যার যোগফল কত হলো 20 is the right answer. Next question মুভ করি। চালের দাম 20% হ্রাস পাওয়ায় একজন ক্রেতা 160 টাকায় 8 কেজি বেশি চাল কিনতে পারে। পূর্বে চালের দাম কেজি প্রতি কত ছিল? পূর্বে চালের দাম কেজি প্রতি কত ছিল? এই টাইপের কোশ্চেনে তোমাদেরকে অনেকবার বলে দিয়েছি, যদি x% কি হচ্ছে ইনক্রিজ বা ডিক্রিজ হয়, প্রাইসটা যদি ইনক্রিজ বা ডিক্রিজ হয়, প্রাইস যদি বেড়ে যায় প্লাস হবে, ডিক্রিজ হলে মাইনাস হবে। এবার একটা জিনিস বুঝতে হবে যে যদি আমার কোনো জিনিসের দাম বেড়ে যায়, কথা একটা কনসেপ্টটা বোঝার চেষ্টা করো, যদি আমার কোনো জিনিসের দাম বেড়ে যায় তাহলে একজন ক্রেতা কি করবে, সে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থের মধ্যেই থাকবে, মানে বেসিক্যালি তার স্যালারি তো আর নিশ্চয় পারবে না। সো বেসিক্যালি সে তার নির্দিষ্ট যে অ্যামাউন্ট আছে সেই বাজেটের মধ্যেই সে কি করবে, জিনিসটা কম কিনবে। বা যদি কোনো জিনিসের দাম যদি কমে যায় তাহলে সে কি করবে, জিনিসটা বেশি কিনবে, নর্মাল হিসেব। তাহলে এখানে আমরা সেখানেই আমরা জিনিসটা দেখছি, যদি x% ইনক্রিজ বা ডিক্রিজ হয় তাহলে আমাদের যে ওল্ড প্রাইস হবে, ওল্ড প্রাইসটা কি হবে, ওল্ড প্রাইসটা হবে এখানে দুটো জিনিস আরেকটা নিতে হবে, যেটা হচ্ছে এ টাকাতে এই ট্রানজাকশনটা হবে, আরেকটা জিনিস হবে যেটা হচ্ছে এই যে বললাম না যে প্রাইস বেড়ে গেলে কম নেবে আর প্রাইস কমে গেলে বেশি নেবে, তো সেটা কত কেজি মানে কত বেশি বা কত কম নেবে সেটা কিন্তু আমি এখানে দেখাচ্ছি এন কেজি হিসেবে। প্রথমে দেখো ইনক্রিজ আছে তাই আমি এখানে প্রথমে করলাম ডিক্রিজ, আর এখানে দ্বিতীয় ক্ষেত্রে ডিক্রিজ আছে তাই দ্বিতীয় ক্ষেত্রে করলাম কি ইনক্রিজ। তো বেসিক্যালি ওল্ড প্রাইসটা হয় ax বাই 100 মাইনাস x ইনটু তোমার বেসিক্যালি এটা কত হচ্ছে n, এটা একটা বেসিক ফর্মুলা, এই ফর্মুলাতে অ্যাপ্লাই করো। a মানে এখানে দেখো তোমার কত আছে 160 টাকা ইনটু x, এটা কিন্তু x নট n, x মানে কত হবে 20% বাই 100 মাইনাস x, কত আমি এখানে করে দিচ্ছি 100 মাইনাস x মানে 100 মাইনাস 20 ইনটু n মানে কত আছে যত কেজি কমেছে বা বেড়েছে, বেসিক্যালি এটা হচ্ছে n। তাহলে কত হলো, এটা হচ্ছে 8। একটু ক্যালকুলেশনস করবো এবং অ্যান্সার করে চলে আসবো। দেখতে পাচ্ছ 100 মাইনাস 20 কত হবে 80, 80 দিয়ে এটাকে ডাইরেক্টলি কেটে দাও, 80 2 160 হয়, 2 দিয়ে কেটে দাও 4, 4 দিয়ে কেটে দাও 5, সুন্দর করে এখানে ভ্যালু কত বের হলো 5। কি এটা, এটা হচ্ছে আমার ওল্ড প্রাইস। অ্যান্সার করো, ওল্ড প্রাইসটা কত, অপশন এ 5 টাকা। পূর্বের চালের দাম কত ছিল 5 টাকা। যদি জিজ্ঞেস করতো যে নতুন প্রাইস কত আছে, যদি জিজ্ঞেস করতো নতুন প্রাইস কত হবে, তাহলে এখানে কি দেখতে পাচ্ছি 5 টাকা থেকে তার 20% কম। এবার 5 টাকা 20% মানে কত, 5 কে 5 দিয়ে ভাগ করবো, কারণ 20% মানে 5 দিয়ে ভাগ করা, বেসিক্যালি আমার দামটা দাঁড়াবে 4 টাকা। যদি এটা এক্সট্রা করে আমি বলে দিলাম। ক্লিয়ার হয়েছে? চলে আসো নেক্সট কোশ্চেনে। আচ্ছা এখানে আরেকটা জিনিস বলার আছে, এখানে বেসিক্যালি এই যে মাইনাস করেছি, এখানে মাইনাস বা প্লাসও হতে পারে। অবভিয়াসলি তুমি এখানে ডিক্রিজ হয়েছে, এখানে হ্রাস পেয়েছে বলে কি হচ্ছে মাইনাস হচ্ছে, সেই জন্য মাইনাসটা নিয়েছিলাম। আর এখানে যদি কোনো কারণে দামটা বেড়ে যেত তাহলে আমরা প্লাস নিতাম।
নেক্সট কোশ্চেনে আসো। এখানে কি দেখতে পাচ্ছি যে একটি দ্রব্য 990 টাকায় বিক্রয় করলে 10% লাভ হচ্ছে। যদি দ্রব্যটি 890 টাকায় বিক্রয় করা হয় তবে লাভ বা কত ক্ষতি হবে? কিচ্ছু নয়, বেসিক ফান্ডা, যে 10% লাভ হয়েছে, আমি ধরবো কস্ট প্রাইসকে 100 টাকা, তাহলে আমার এখানে প্রফিটটা কত? অবভিয়াসলি 10% লিখে দিচ্ছে, এগুলো লেখার দরকার নেই, ঠিক আছে। 10% মানে এখানে 10 টাকা আসছে, তাহলে এখানে সেলিং প্রাইস বা কত হবে? সেলিং প্রাইস মানে কি বিক্রয় মূল্য, সেটা কত হবে? 110 টাকা। এই 110 টাকা মানে হচ্ছে 990 টাকা এখানকার হিসাবে। এটা কত? 9 গুণ আসছে, তাহলে এখানে বেসিক্যালি আমার কস্ট প্রাইস বা সিপিটা কত আসবে? 90 মানে 900 টাকা, তাই না? জিনিসটা বিক্রয় করেছে কত টাকায়? 890 টাকায়। তাহলে কি করেছে? লস করেছে। কেন লস করেছে? কারণ এটা তোমার সেলিং প্রাইস, আর কস্ট প্রাইসটা তুমি বের করলে কত? 900 টাকা। তাহলে এখানে সেলিং প্রাইসটা যদি তোমার 890, মানে সেলিং প্রাইস যদি কস্ট প্রাইস থেকে কম হয়, সো বেসিক্যালি কি হচ্ছে, এটা আমি বলে দিই, যেহেতু সেলিং প্রাইস ইজ লেস দ্যান সিপি, কস্ট প্রাইসের থেকে তোমার এসপি বা সেলিং প্রাইসটা কি হচ্ছে? কম। তাই জন্য এটা কি হচ্ছে? এটা ইন্ডিকেট কি করছে? এটা লস হয়েছে। এবং কত টাকা লস হয়েছে তুমি দেখতেই পাচ্ছ, 900 মাইনাস 890 টাকা, ঠিক আছে না? অ্যান্সার কত হলো? 10 টাকা কি করেছে? লস করেছে। 10 টাকা লস করেছে। এখানে লাভ বা ক্ষতি বলেছে, বাট এখানে কিন্তু কিছু বলা নাই, তাই যাই হোক এখানে অ্যান্সারটা হবে 10 টাকা ক্ষতি হয়েছে। 10 টাকা ক্ষতি হয়েছে, এত কিছু বলার দরকার নেই, এগুলো জাস্ট তোমরা পরীক্ষাতে নিজের মতো করে নিতে হবে। এত কিছু জাস্ট বলছি তোমাদের কনসেপ্ট ক্লিয়ারেন্সের জন্য, আর কিছু না। নেক্সট, কিছু মূলধন 1 বছরের শেষে চক্রবৃদ্ধি সুদে 650 টাকা হয় এবং 2 বছরের শেষে 676 টাকা হয়, তাহলে মূলধন কত হবে? তুমি যেহেতু এখানে দেখতে পাচ্ছ চক্রবৃদ্ধি সুদ আছে, তাই নয় কি? তাহলে চক্রবৃদ্ধি সুদ যদি হয়, তাহলে এখানে কি হচ্ছে? আচ্ছা দেখো, এখানে চক্রবৃদ্ধি সুদ মানে বেসিক্যালি অবশ্যই আমাদের অ্যামাউন্ট বাই প্রিন্সিপাল আছে। তো আমি তো প্রিন্সিপালটা জানি না, সেটাই তো বের করবো। তাহলে এখানে মূলধনকে পি ধরো, আর অ্যামাউন্ট কত? অ্যামাউন্ট হচ্ছে আমার 650 টাকা বাই প্রিন্সিপাল। দ্বিতীয় ক্ষেত্রে আমার কত? 676 বাই 650, ঠিক আছে না? রেশিওটা দেখলাম, আমরা নর্মালি প্রিন্সিপাল ধরেছি, প্রিন্সিপাল থেকে 650 টাকা হয়েছে প্রথম বছরে, আর দ্বিতীয় বছরে কি হয়েছে? দ্বিতীয় বছরে সেই 650 টাকায় কি হয়েছে? 676 হয়েছে। তাহলে এই যে দুটো রেশিও, সেটা তো সেম হবে। ব্যাস, এবার কষ্ট করে একটু ক্যালকুলেশন করো। তা পি ইজ ইকুয়াল টু কত হবে? 650 গুণিত 650 বাই 676। এবার এটাকে সুন্দর করে ক্যালকুলেশন করা যেতেই পারে। কিভাবে করবে? তুমি এখানে কত দিয়ে কাটবে? দাঁড়াও একটু দেখে নিতে দাও। 25 দিয়ে তো কাটা যাচ্ছে না। এটা তুমি কাটবে হচ্ছে 12 দিয়েও যাচ্ছে না। আচ্ছা নর্মালি 2 দিয়ে কাটি আগে, ঠিক আছে, তাহলে একটু সুবিধা হবে। 2 দিয়ে 33, 2 66, 1 আর 6 মানে 8 দিয়ে 16, ঠিক আছে। 2 দিয়ে এখানে কাটো, 3 2 6, 25 2 50। হ্যালো, একটা বড় সংখ্যা দিয়ে কাটবে, বাট এটা আমি এখন চোখে পড়ছে না বেসিক্যালি। দাঁড়াও একটু দাঁড়াও। 3 3 6 8 14, তো 325। 3 দিয়ে তো যাবে না, 4 দিয়েও যাচ্ছে না, 5 দিয়ে যাচ্ছে না, 6 দিয়ে 6 3 আর না, 7 দিয়ে 7 দিয়ে 7 4 28, 5 আর না, 8 দিয়ে 8 দিয়ে হচ্ছে তোমার 4 32 1 আর 8, 8 দিয়ে হচ্ছে না, 9 দিয়ে 27 হচ্ছে না, 10 দিয়ে 11 দিয়ে 33, 12 দিয়ে 12 3 36। যাই হোক, এটা আমি আরেকবার বেসিক্যালি ডিজিট তো ঠিকই আছে। আচ্ছা আমি আরেকটু ছোট করে দিই। 3 দিয়ে 2 দিয়ে কেটে দিই। 2 দিয়ে হচ্ছে তোমার বেসিক্যালি কত হবে? এটা 16 দিয়ে 32, 1 আর 8, এই তো হয়ে গেছে। 16 দিয়ে 32, 1 আর 8, 9। এখানে 2 দিয়ে কাটো, 2 দিয়ে হচ্ছে তোমার সেই 325ই হচ্ছে, ঠিক আছে। আচ্ছা 13 দিয়ে এটা কাটা যাবে, 13 দিয়ে 26, 5 আর 5, 7 আর 5, তাই না? 26, 4 আর দিয়ে 6, এই তো 13 দিয়ে কাটা যাচ্ছে। 13 দিয়ে 13 13 169, 13 দিয়ে এটাকে কাটো। 13 দিয়ে কাটলে কত হচ্ছে? 13 দিয়ে কাটলে হচ্ছে তোমার 13 দিয়ে 26, 6 আর 5, 5 13 65, তাই না? কি এখানেও 13 দিয়ে কাটে, এটা হয়ে গেল 25। তো বেসিক্যালি 25 ইন্টু 25 হয়ে গেল কত? 625 টাকা। দেখো এগুলো বেসিক্যালি কিছুই নয়, ক্যালকুলেশনের উপরে ডিপেন্ড করছে। জাস্ট একটু তাড়াতাড়ি করে ক্যালকুলেশন করবে, আর কিছু না। অ্যান্সার হয়ে গেল কত? 600। অ্যান্সার হয়ে গেল কত? 625 টাকা। অ্যান্সার কি হলো? 625 টাকা। দ্যাট ইজ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার।
নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি দুটি আলাদা ব্যাংক থেকে পাওয়া 200 টাকার উপর 3 বছরের সরল সুদের অন্তর্গত হচ্ছে 60 টাকা। তাহলে ব্যাংক দুটি সুদের হারের অন্তর্গত হবে। আচ্ছা, সুদের অন্তরটা কেন হয়েছে? কারণ দেখো, তোমার প্রিন্সিপাল সমান আছে, তোমার টাইমিংটাও সমান আছে, তাহলে সুদের হারের অন্তরটা বা রেট অফ ইন্টারেস্টের ডিফারেন্সের জন্যই তোমার সুদের পরিমাণে ডিফারেন্স হয়ে গেছে, তাই নয় কি? তাহলে এখানে একটা কাজ করি, এটাকে আমরা R1 মাইনাস R2 ধরে নিই, ব্যাস তাহলেই হয়ে গেল। তাহলে এখানে সুদের অন্তরটা কত? 60 টাকা ইজিক্যাল টু প্রিন্সিপাল কত? 200 টাকা। আমার সময় কত? 3 বছর। আর এদিকে R1 মাইনাস R2 টাকা রেখে দাও, বাই 100 করে দাও, সুন্দর করে ক্যালকুলেশন করে দাও। 3 2 6, 6 দিয়ে এটাকে কাটে 10, তাহলে R1 মাইনাস R2 কত হবে? সুন্দর করে 10%, মানে ডিফারেন্সটা কত হলো? 10%। অপশন বি ইজ দ্য রাইট আনসার। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেনে আসো। নয়ন 4% ছাড়ে একটি কলম এবং 12% ছাড়ে একটি বই কেনে, সে দুটো মিলিয়ে মোট 10% ছাড় পায়। যদি কলম ও বই দুটির মোট চিহ্নিত মূল্য 180 টাকা হয়, তাহলে বইয়ের মূল্য কত হবে? তো একটা কাজ করে অ্যালিগেশনে ফেলে দাও। কলম রয়েছে বা আরেকটা রয়েছে কি? বই। কলম এবং বই রয়েছে। কলমে কত? 4% আছে, আর এখানে বইয়ে কত আছে? 12% আছে। ডিসকাউন্টটা ওভারঅল কত পেয়েছে? 10%। অ্যালিগেশনে ফেলে দাও, এখানে কত হবে? এখানে হচ্ছে 4 10 হচ্ছে তোমার বেসিক্যালি ডিফারেন্স 6, আর এখানে 2, তাহলে 2:6 মানে 1:3। 1:3 মানে কত? টোটালি 4 ইউনিট, তাই নয় কি? 1:3 মানে কত? 4 ইউনিট। এবার এই 4 ইউনিটটাই মানে টোটালটা কত? এখানে 180 টাকা। এই দেখো, মোট চিহ্নিত মূল্য কত আছে? 180 টাকা। তাহলে বইয়ের চিহ্নিত মূল্য কত হবে? তাহলে বইয়ের চিহ্নিত মূল্য মানে কত? 3। 3 সমান কত হবে? এখানে তুমি দেখতেই পাচ্ছ, বেসিক্যালি 180/4 করে দাও, ইন্টু 3 করে দাও, 4 দিয়ে কেটে দাও, 4 দিয়ে 4 4 16, 2 আর 16 4 5 করে 45 দিনে কত হবে? 135। 90 আর ওদিকে 45, তাই না? 135 টাকা। তাহলে বইয়ের মূল্য, তাহলে বইয়ের মূল্য কত হচ্ছে? বইয়ের মূল্য হচ্ছে 3 ইউনিট, এবং সেটা কত হচ্ছে? 135 টাকা। একদম বেসিক ভাবে করে রাখা হলো, জাস্ট অ্যালিগেশনে ফেলে দিলাম, অ্যান্সারটা চলে আসলো তাড়াতাড়ি করে। চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। দেখতে পাচ্ছ 28 লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের পরিমাণের অনুপাত কত রয়েছে? 5:2। মিশ্রণটিতে কত লিটার জল ঢাললে মিশ্রণে দুধ ও জলের পরিমাণের অনুপাত কত হবে? 2:5। দুটো রেশিও দেওয়া হয়েছে, একটা হচ্ছে 5:2 আর একটা হচ্ছে 2:5। হলো? এখানে একটা কনসেপ্ট বুঝতে হবে কি, যে যদি মিশ্রণটিতে কত লিটার জল ঢাললে, তার মানে কি দুধের পরিমাণটা সমান আছে। কি বললাম? কত লিটার জল ঢালতে হবে, তাহলে কি দুধের পরিমাণ সমান আছে, তাহলে এটা আমার মিল্ক এবং এটা যদি ওয়াটার হয়, তাহলে আমার এই 5 আর 2টাকে সমান করতে হয়। তা 5 আর 2কে সমান করার জন্য এখানে 2 দিয়ে গুণ, এখানে 5 দিয়ে গুণ করে আলটিমেটলি ব্যাপারটা কি হবে? রেশিওটা কত হবে? 5 2 এ 10, আর এখানে 2 দিয়ে কত হবে? 4, আর এখানেও দেখো 5 2 এ 10, আর এখানে 5 5 এ 25 হলো। ভালো করে দেখো, এবার এখানে দেখো আমাদের দুধের যে পরিমাণটা সেটা কিন্তু দুই ক্ষেত্রেই সমান হয়ে গেছে, রাইট? তাহলে এখানে 4 আর 25 যেটা রয়েছে সেটা কত হবে? অ্যাকচুয়ালি এই 21 ইউনিট বৃদ্ধি করলেই আমার কিন্তু রেশিওটা মিলে যাবে। বুঝা গেল? কারণ আমার এখানে দুধের পরিমাণটা তো সমান হয়ে গেল, খালি আমার জলের পরিমাণটা কত আছে? 21 ইউনিট বৃদ্ধি করতে হবে। 4 থেকে 25 যাওয়ার জন্য 21 ইউনিট বৃদ্ধি করতে হবে। রেফারেন্স কি পাচ্ছি? রেফারেন্স পাচ্ছি 10:4 সমান আছে আমার কত? 28 লিটার। তা 10:4 মানে হচ্ছে 10:4 মানে বেসিক্যালি কত হলো? টোটালে হলো 14 ইউনিট। এই 14 ইউনিট মানে হচ্ছে তোমার 28 লিটার। তাহলে 21 লিটার, 21 ইউনিট মানে কত? তাহলে 21 ইউনিট মানে কত? 42 লিটার। কেন 42 লিটার? কারণ এখানে তুমি 2 গুণ করছো, তাহলে এখানে তুমি 2 গুণ করে দাও, অ্যান্সার করে দাও 42 লিটার। একদম বেসিক ভাবে আমরা কিন্তু রেশিও মেথডে এই কোশ্চেন গুলো ইজিলি করে নিতে পারবো। চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। আমরা দেখতে পাচ্ছি একটি ব্যবসায় এ ও বি এর বিনিয়োগের অনুপাত 5:3 রয়েছে, অনেকবার করানো হয়েছে। লভ্যাংশের 10% চ্যারিটিতে দান করা হয়েছে। লভ্যাংশের কত পরিমাণ যদি 900 টাকা হয়, তাহলে মোট লাভের পরিমাণ কত হবে? তাহলে মোট লাভের পরিমাণ কত হবে? তো দেখো এখানে কি বলেছে, এর লভ্যাংশ কত? 900 টাকা। এখানে 5:3 বলেছিল, তাহলে 5 মানে কত? 900 টাকা। তাহলে এখানে কত হলো? 5 8 এর 9 180 দিয়ে গুণ, তাহলে এখানে বেসিক্যালি 180 দিয়ে গুণ করে 3054 540, তাহলে 900 আর 540 কত হবে? 1440 টাকা। টোটাল 1440 টাকাটা কি হলো তোমার? 10% চ্যারিটিতে দান করার পরে ভ্যালু, তাই তো?
তাহলে টোটাল যদি তোমার লাভ হয়, টোটাল যদি তোমার হয় 100, তাহলে এখানে আমার 10% দেওয়ার পরে আমার এখানে কত দাঁড়াচ্ছে 90, 90 মানে কত 100 মানে 1440, তাহলে 100 মানে কত হবে? এই তো হচ্ছে ফান্ড, আর কিচ্ছু নেই। তো এখানে দেখতে পাচ্ছ 0 এবং 0 কেটে যায়, 9 এর সঙ্গে 44 এর রিলেশন হচ্ছে 140 এর রিলেশন 16 গুণ, তাহলে এখানে 16 গুণ করে মানে 16 গুণ করে আলটিমেটলি টোটাল যে লভ্যাংশ সেটা কত হচ্ছে 1600 টাকা। টোটাল যে লভ্যাংশ হচ্ছে সেটা কত হচ্ছে 1600 টাকা। এই টাইপের কোয়েশ্চেন সুন্দর করে এইভাবে কিন্তু ঝটপট করে নিতে হবে। নেক্সট একটা কোয়েশ্চেন দেখো কি রয়েছে, একটি কোম্পানিতে 20 জন চাকরিজীবীর প্রত্যেকের মাসিক বেতন 8000 টাকা, 10 জন চাকরিজীবীর পদোন্নতির জন্য 22.5% করে মাইনে বেড়ে যায় এবং 2 জন চাকরিজীবী চাকরি ছেড়ে চলে যান, তবে বাকি 8 জনের গড় মাসিক বেতন কত? তাহলে কিভাবে করা যেতে পারে এই টাইপের কোশ্চেন্স আমরা দেখব। এখানে দেখে নাও যে আগে দেখে নাও 10 জন যে চাকরিজীবীর পদোন্নতির জন্য 22.5% করে যে মাইনে বেড়ে গেছে এবং আগের মাইনে কত ছিল 8000 টাকা, তাহলে অ্যাকচুয়ালি কত কি মাইনে তাহলে একটু দেখে নেওয়া যাক। সো বেসিক্যালি 8000 ছিল আর ওদিকে 22.5 বেড়ে গেল মানে কত 122.5 বাই 100, এটার ভ্যালু কত আসবে? এখানে দেখো দুটো শূন্য কেটে গেল, তাহলে এখানে শূন্য আর এখানে মানে পয়েন্টটাকে শর্ট আউট করে দেওয়া যায়। সো এই শূন্যটা কেটে গেল, তাহলে 1225 কে 8 দিয়ে গুণ করো, 25 8 200 হয়, 12 8 কত হচ্ছে 96, 96 আর 200 কত হবে 98। এগুলো কিন্তু মুখস্থ মানে মুখস্থ একদমই নয়, এটা একদম বেসিক ফরম্যাট। কি যে দুটো শূন্য কাটলাম, 80 ছিল, 80 কে 8 × 10 ভাবলাম, 10 দিয়ে 12 মানে 122.5 কে গুণ করলাম, তাহলে কত হলো 1225। তো এবার অঙ্কটা কি এসে দাঁড়ালো 100 মানে 1225 × 8। এবার এটাকেও কিন্তু সুন্দর করে মুখোমুখি করা যায়, 25 × 8 কত হবে 200 আর ওদিকে 1200 পড়ে থাকে, তো 1200 × 8 কত হবে 8 12 96 মানে 9600, তাহলে 9600 আর ওইদিকে হাতে ছিল 200, তো 96 200 কত হবে 9800। এটা কিন্তু মুখোমুখি করা গেল। তাহলে এবার গড় বেতন কত বৃদ্ধি পাচ্ছে তুমি দেখতেই পাচ্ছ যে 9800 টাকা বেতন হয়েছে, আগে বেতন ছিল কত 8000 টাকা, এবার এটা কিন্তু 10 জনে বেড়েছে হলো। আর টোটালটা কত? টোটালটা হচ্ছে তোমার এখানে 2 জন চাকরিজীবী কিন্তু ছেড়ে চলে যাচ্ছে, খেয়াল রাখতে হবে। আগে কত ছিল 20, তাহলে 20 - 2 18 জন। ব্যাস সুন্দর করে অ্যান্সার করে দাও। এখানে কত হবে? এখানে হচ্ছে তোমার বেসিক্যালি 1800, নিচে 18 আর ওদিকে 10, দেখতেই পাচ্ছ এটা দিয়ে 10 মানে 100। সো বেসিক্যালি কত হলো 1000 টাকা। বেসিক্যালি কত হলো 1000, দয়া করে 1000 আবার অ্যান্সার খুঁজবে না, 1000 টাকা। আর আগে বেতন কত ছিল 8000 টাকা, তাহলে নতুন অ্যাভারেজ কত হবে? নিউ গড় বেতন কত হবে 8000 প্লাস 1000, দ্যাট ইজ ইকুয়াল কত হলো 9000 টাকা। একদম ফান্ডা ক্লিয়ার। সুন্দর করে যদি প্রসেস গুলোকে টার্গেট করো, এই টাইপের কোশ্চেন হয়তো একটু সময় লাগতে পারে, কিছু ক্যালকুলেশন কিছু ভাবনা চিন্তা করতে হতেই পারে। সব কোশ্চেন দেখে দেখে অ্যান্সার করতে পারবে না, ডেফিনেটলি সেই কোশ্চেন দেবেও না। কিছু কিছু কোশ্চেন তোমাকে ভাবাবে, কিছু কিছু কোশ্চেন তোমাকে ক্যালকুলেশন করাবে, তো করতে হবে। নেক্সট, একটি চৌবাচ্চা ভরাট করতে এই নলের সময় লাগে 20 মিনিট এবং চৌবাচ্চাতে অন্য একটি নল বি লাগালে এ ও বি নল মিলে একসঙ্গে চৌবাচ্চা ভরাট করে 12 মিনিটে। তাহলে বি নলটি একটি চৌবাচ্চাটিকে কত মিনিটে ভরাট করবে? বেসিক কোশ্চেন। তো এখানে কিছুই নয়, জাস্ট 1 / 12 - 1 করি, এলসিএম মেথডেও করতে পারো বা এই ফরম্যাটেও করতে পারো, অসুবিধা নেই। 60 5 এখানে কত হচ্ছে 3, and then কত 2/60 মানে কত 1/30, মানে বেসিক্যালি 1/30 মানে হয়ে গেল বেসিক্যালি 30 মিনিটে। 30 মিনিটে আলটিমেটলি ভরাট করবে। নেক্সট, একটি ট্রেন তার স্বাভাবিক গতিবেগের 11 গুণ গতিবেগে গেলে একটি স্থানে যেতে তার 22 ঘন্টা সময় লাগে, ট্রেনটি তার স্বাভাবিক গতিবেগে গেলে স্থানটিতে যেতে কত সময় কম লাগে? ভালো করে কোশ্চেনটা পড়ে অ্যান্সার করবে। এখানে আমি তোমাদেরকে অনেকবার বলেছি যে স্পিড আর টাইম কি হচ্ছে একে অপরের ইনভার্স রিলেশন। স্পিড যদি বেড়ে যায় মানে হচ্ছে কি টাইমটা আমার কম লাগছে, স্পিড যদি কমে যায় টাইমটা আমার কি হচ্ছে বেশি লাগছে। এটা হচ্ছে আমাদের একদম এই ফান্ডাটা, এই ফান্ডার উপরে কোশ্চেনটা কমপ্লিট করব। তাহলে আমরা দেখতে পেলাম যে স্পিড আর টাইম কি হচ্ছে ইনভার্স রিলেশন। তাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্বাভাবিক গতিবেগের 11 গুণ, তো বেসিক্যালি আমরা যদি বলি যে 11 অফ ইউজুয়াল স্পিড, এটা ইমপ্লাই কি করছে 11 এর 7 উল্টে দিলাম ইউজুয়াল টাইম,
ঠিক আছে। এবার এই 11:07 যেটা ইউজুয়াল টাইম আছে, ঠিক আছে, এই 11 আমি তো আলাদা করে লিখলাম, 11:07টা হচ্ছে তোমার কি কত, 22 ঘন্টা সময় লাগছে, তাহলে 22 সমান 11 দিয়ে কেটে দাও 2, তাহলে 1 সমান কত হবে 14, 1 সমান কত হবে 14। এবার এখানে কি বলেছে, কত সময় কম লাগবে, 14 অ্যান্সার খুঁজতে যেও না, তোমার আগে কত লাগছিল 22 ঘন্টা, এখন কত লাগছে 14 ঘন্টা, তাহলে এখানে কত ঘন্টা কম লাগবে 8 ঘন্টা। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি কোশ্চেনের অ্যান্সার চেয়েছে। অ্যান্সার করো অপশন সি 8 ঘন্টা, অ্যান্সার করো অপশন সি 8 ঘন্টা। নেক্সট একটা সরল দেওয়া রয়েছে এবং এই সরলটা মানে ফেমাস, রীতিমতো ফেমাস, কম্পিটিটিভ এক্সামে এই কোশ্চেন আসবে না, মানে বলা যেতে পারে মানে বলে বলে আসবে এই টাইপের এরকম একটা কোশ্চেন, একদম ডিটো ডিজিট সমেত মিলে যায়। কিছুই নয়, নর্মাল কোশ্চেন, জাস্ট ক্যালকুলেশনস গুলো একটু বুদ্ধি করে করতে হবে আর একটা ফরম্যাট মনে রাখতে হবে, 1/3 ধরো, সেটা মানে কি 1 + 3/4, এই ফরম্যাটটা একটু মাথায় রাখতে হবে। তাহলে এখানে একটু ভালো করে করা যাক, দ্যাট ইজ 1/5, আচ্ছা মাঝখানে প্লাস আছে না, তাহলে 999 প্লাস, একদম ভেঙে ভেঙে করছি, 1 প্লাস, ভালো করে বুঝো, আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, 999 প্লাস 494/495 লেখা যেতেই পারে, কোনো অসুবিধা নেই, কে 99 দিয়ে গুণ করা। এবার এই 999 তো থাকলোই, সাথে এই 494/95, বেসিক্যালি 3/4 কে আমরা কি লিখতে পারি, 1 মাইনাস কত লিখবো বলো, 1 মাইনাস 1/4, 4/4 মাইনাস 3/4। এবার এই একটা আসলো কোথা থেকে, এই একটা আসলো বেসিক্যালি দুটো ডিফারেন্সে, তো সেম ভাবে এই লিখবো 1 মাইনাস 1/495, এটাকে আমি 99 দিয়ে গুণ করছি, 1/5 দিয়ে যোগ করছি আগে। এবার একটু ভালো করে দেখো যে এই 999 প্লাস 1 কত হবে 1000, তাহলে 1/5 প্লাস 1000 মাইনাস 1/495 ইন্টু 99, এক লাইন বা 2 লাইনে অঙ্কটা হয়, বাট আমি একটু ডিটেলসেই করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবার বাইরে দেখো 1/5 আছে, থাকুক, অসুবিধে নেই, আর এখানে কত আছে 99 ইন্টু 1000, তো বেসিক্যালি কত হলো 99,000, আর মাইনাস 99/495 মানে কত 1/5, 1/5 1/5 ক্যান্সেল, আমার অ্যান্সার হয়ে গেল কত 99,000। বুঝা গেল, অ্যান্সার কত হলো অপশন বি 99,000। জাস্ট এই লাস্টে দুটো লাইন লিখে কিন্তু আমাদের অঙ্কটা নেমে যায়, বাট আমি তোমাদেরকে পুরো ডিটেলসে বোঝানোর জন্য এত কিছু বললাম। নেক্সট, স্থির জলে নৌকার বেগ কত বলেছে 7 কিলোমিটার/আওয়ার, তাহলে বোটের স্পিড হচ্ছে 7 কিলোমিটার/আওয়ার, জলের স্রোত হচ্ছে 3 কিলোমিটার/আওয়ার, মানে কারেন্টের স্পিড বলছে কত 3 কিলোমিটার/আওয়ার। স্রোতের অনুকূল থেকে স্রোতের প্রতিকূলে সমান দূরত্ব যেতে 6 ঘন্টা বেশি সময় নিচ্ছে, অবশ্যই, কারণ স্রোতের অনুকূল থেকে স্রোতের প্রতিকূলে মানে কি, স্রোতের প্রতিকূলে ফিরে আসা মানে কি, স্রোতকে ধাক্কা দিচ্ছে তারপরে তো সে যাচ্ছে, তাহলে কি সেখানে টাইমটা কম লাগবে, হ্যাঁ টাইমটা কম লাগবে, সরি টাইমটা বেশি লাগবে, স্পিডটা কম হবে, তাই না? তাহলে এটাই এখানে বলছে স্থানটির দূরত্ব কত, মানে বেসিক্যালি ডিসটেন্সটা কত হবে। সেখানে যেহেতু স্রোতের অনুকূল এবং প্রতিকূলের ব্যাপারটা রয়েছে, তাহলে ডাউনস্ট্রিম আর আপস্ট্রিমটা চট করে বের করে নাও, 7 + 3 আর 7 - 3 কত হবে, এখানে 4, এখানে কত হবে 10। এবার আমাদের ফান্ডে দেখি ডি বাই ডি মানে ডিসটেন্সটা, ডি বাই ডাউনস্ট্রিম, সরি ডাউনস্ট্রিম নয়, আপস্ট্রিমটা হবে। কেন আপস্ট্রিম হবে, কারণ ডিস্টেন্স, আমাদের টাইমের কনসেপ্টটা কি, টাইমের কনসেপ্টটা হচ্ছে ডি বাই টাইম, ডিস্টেন্স বাই টাইম, সরি টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। এবার যে ক্ষেত্রে স্পিডটা কি হবে কম হবে, সেই ক্ষেত্রে আমার টাইমটা বেশি লাগবে, সেই জন্য কম স্পিডটাকে আগে নেবো, দ্যাট ইজ আপস্ট্রিমটাকে নিচ্ছি এবং পরের ক্ষেত্রে ডাউনস্ট্রিমটাকে নিচ্ছি। এটার ভ্যালুটা কত আছে 6 ঘন্টা। ব্যাস, এবার এখানে ক্যালকুলেশন করো, ডি বাই ইউএস, ইউএস মানে কত 4 মাইনাস ডি বাই 10 ইজ ইকুয়াল টু কত হলো 6। পরীক্ষায় এই লাইনটা ডাইরেক্টলি লিখবে, ব্যাস গল্প শেষ, এগুলো তো মুখে মুখে করতে হবে, ঠিক আছে না? এবার এটাকে একটু অপশন টেস্ট করে নাও, অপশন টেস্ট করে নিতে হবে, এখানে ক্যালকুলেশন করতেই পারো, না করা কিছু নেই। 4 আর 10 এর এলসিএম কত হবে বলো, 4 আর 10 এর এলসিএম হচ্ছে তোমার 20, এখানে 5d মাইনাস 2d দ্যাট ইজ ইকুয়াল টু 6, 5 - 2 কত হবে 3, 3 দিয়ে কেটে দাও 2, তো 2 × 40, d মানে কত হবে
40, ডি মানে কত হবে 40 কিলোমিটার, মুখোমুখিও করা যেতে পারে বা অপশন টেস্টও করে নিতে পারো। অ্যান্সার করছে কত অপশন এ 40 কিলোমিটার। নেক্সট একটা পার্সেন্টেজের অঙ্ক রয়েছে 260 এর 125% এবং 700 এর কোয়েশ্চেন মার্ক দ্যাট ইজ ইকুয়াল টু 500। সো বেসিক্যালি একটা জিনিস বুঝতে হবে যে পার্সেন্টেজ দেওয়া রয়েছে, পার্সেন্টেজ দিয়ে দুটো শূন্য কেটে দেওয়া যায় কেন, কারণ লেটস সে এক্স পার্সেন্টেজ, এক্স মানে কি এক্স এক্স আর এদিকে পার্সেন্টেজ মানে কি বাই 100। তো এবার যদি আমি সাপোজ 700 এর x% যদি করি তো বেসিক্যালি ব্যাপারটা কি হলো শূন্য শূন্য কেটে গেল, তাই না? তাহলে এখানে কত হলো 7 আর ওদিকে ধরে নাও পার্সেন্টেজটাকে ধরে নাও x কোয়েশ্চেন মার্ক ইজ ইকুয়াল টু এদিকে 500 আছে আর এদিকে 125। এখানে আরেকটা কনসেপ্ট জানবো a পার্সেন্টেজ অফ b ইজ ইকুয়াল টু b পার্সেন্টেজ অফ a। এই কনসেপ্টটা যদি জেনে থাকো তাহলে কি হচ্ছে এখানে 260 এর 125%, এটাকে আমরা লিখতে পারি 125% অফ 260। এবার এই 260 এর 125 মানে কত 100 আর এদিকে 25 ভেঙে দাও, 100% মানে কত 260 আর তার 25% মানে কত 4 দিয়ে ভাগ, 4 দিয়ে ভাগ করলে কত হবে 4 6 24, 2 আর 0 4 5 20, দুটোকে যোগ করে দাও কত হবে 60 60 120, তো বেসিক্যালি 325। বুঝা গেল? তাহলে এখানে কত হলো 325 প্লাস 7x, তাহলে 7x কত হলো 500 থেকে 325 বাদ দিয়ে দাও, সেটা কত হবে 175, 7 দিয়ে ভাগ করে দাও কত হবে 25। সুন্দর করে आंसर করে দাও অপশন বি 25%। ওই x এর জায়গায় ভ্যালুটা কত হবে 25%। ক্লিয়ার? তো এইভাবে তোমাদেরকে কোশ্চেনস গুলোকে প্র্যাকটিস করতে হবে। 15টা কোশ্চেনস করলাম, তোমরা আমাকে অবশ্যই ক্লাসে কমেন্টে বলবে যে আজকে তোমরা 15 থেকে কত পেয়েছো। আর যারা যারা ভালো করে আরো বেশি বেশি করে প্র্যাকটিস করতে চাও তারা অবশ্যই আমাদের সিআরপি একাডেমির পেইড ব্যাচ কোর্সে প্র্যাকটিস ব্যাচ 3.2 তে জয়েন করতে পারো। সাইড বেস তোমাদের কিন্তু 50 দিনের চ্যালেঞ্জ কোর্স খুব সুন্দরভাবে করানো হচ্ছে কলকাতা পুলিশের কনস্টেবলকে টার্গেট করে। তো সেখানেও কিন্তু মিনিমাম একটা কোর্স ফির মাধ্যমে তোমরা কিন্তু এখান থেকেও জয়েন করতে পারো। জয়েন করার জন্য 9647553612 এই নম্বরে কন্ট্যাক্ট করে নেবে, পুরো ডিটেইলস তোমাদের সাথে শেয়ার করে দেওয়া হবে। এবং সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যারা যারা জয়েন করনি অবশ্যই জয়েন করবে, এবং সেখানে তোমরা পিডিএফ থেকে শুরু করে বিষয়ভিত্তিক মক টেস্ট সমস্ত কিছু একসাথে তোমরা কিন্তু সুন্দর করে করে নিতে পারবে। এবং তোমরা আমাকে আজকে বলবে যে 15 থেকে কত পেয়েছো এবং ক্লাসটা ওভারঅল তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না। যদি ভালো লাগে লাইক এবং শেয়ার অবশ্যই করবে। আর আমাদের সিআরপি একাডেমিতে যদি নতুন এসে থাকো তাহলে সাবস্ক্রাইব এবং বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবে। আর আমি পবন সাহা তোমাদের ম্যাথ ও রিজনিং এর মেন্টর, দুপুর 3টের সময় রিজনিং ক্লাস এবং রাত 8টার সময় ম্যাথের ক্লাস ডেইলি বেসিসে করিয়ে যাচ্ছি, রেগুলারলি জয়েন করো। সাইড ওয়াইজ আমাদের কিন্তু জিকে এবং ইংলিশের ক্লাসও কিন্তু হচ্ছে, সেগুলোকেও কিন্তু নিয়মিত ফলো করতে থাকো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল বেলা 3টের সময় রিজনিং ক্লাসে। ততক্ষণ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ।